বড় হওয়া উদার বলতে। তো 96-এ আমি শিলচরাই এবং মনোজদারে তখন আমি প্রায় রেডিও স্টেশনে কাজ করি এবং মনোজদার গলা রেডিওতে, এবং দেবাশিসদারে আমি পাই আমার যে সরকারি চাকরি যেটা আমি পাইছিলাম ওইটার সুবাদে, এবং যতটুকুনি তার সঙ্গে আমার তখন কথাবার্তা। তো আজকে এখানে তারা যেভাবে পাইছি এবং আমার আজকের যে বয়স, আজকের যেটা আমার নিজের যে দৃষ্টিভঙ্গি এবং সবখান থেকে, তো আমি খুব আজকে আমার ভীষণ ভালো লাগে। আমি কোনোদিনও ভাবছি না যে মনোজদা এবং দেবাশিসদার সঙ্গে বইয়া অতীত শিলচরের চারপাশ, শিলচরের হয়ে ওঠা, এইসব নিয়ে কোনোদিন কোনো অনুষ্ঠান আড্ডা এইসবে মানে আমি নিজে থাকুন এটা ভাবছি না। আজকে আমার লেগেও একটা খুব আনন্দের দিন এবং ভাল লাগার দিন আর কি। এবং আমি মনোজদা এবং দেবাশিসদার কাছে খুবই মানে ভালোবাসা জানাই যে আমরা সবে বইয়া যেন মনে হয় আমরা এই যে ব্রাহ্ম সমাজের কথা কইলা, এই যে কলাবতী টকিজের আমার যেন মনে হয় সবগুলারে, এবং বিশেষ করে মনোজদা দেবাশিসদা থাকায় মনে হয় যেন সবটা সইতে পারি আর আজকে অনেকটাই। এবং এই ছোঁয়াটা যেন অনেকটাই আর কি, মানে কিতা হইতাম মানুষ যেরকম পবিত্র কোনো জায়গায় গেলে খুব উল্লসিত হইন বা আনন্দিত হইন, আমার যেন মনে হয় আজকে আমি আর কি এবং আমারও দেবাশিসদার কাছে যাই, দেবাশিসদারের পাওয়াটা আমরা খুবই ভালো লাগছে আজকে, ভালো লাগে সত্যি। হ্যাঁ, বিজয়া যে কথাগুলো বললো, বিজয়ের কথাগুলো সূত্র ধরেই আমি আসছি এখানে। দেবাশিসদা একটুখানি আজকে একটু পিছিয়ে যাব কেন? একটা সময়কে আমাদের অস্বীকার করলে চলবে না। সেই সময়টা হচ্ছে 1858 সাল। 57 সালেতে সিপাহী বিদ্রোহ সারা দেশ জুড়ে, এবং আমাদের এখানে যেটা মানে জঙ্গিয়া বলে, এই যে জঙ্গিয়ার যে মানে যত কাজকর্ম হয়েছিল, বিদ্রোহ হয়েছিল, সেটা 1858 সাল। এবং 1858 সালে মেলাগড়, করিমগঞ্জ মেলাগড়, এই মেলাগড়ের কাছ থেকেই শুরু। যারা ওই ওদিক থেকে চট্টগ্রামের দিক থেকেই যারা বিদ্রোহীরা আসছিলেন, এবং এই মেলাগড়ে কিন্তু তাদের সঙ্গে প্রথম ব্রিটিশের সংঘাত মেলাগড়ে। এর আগে কোনো রকমের কোনো ধরনের এরা বাধার সম্মুখীন হননি, মেলাগড়ে এসে প্রথম। এবং শোনা যায় একটা কথা যে ওখানকার স্থানীয় একজন জমিদার, মুসলমান জমিদার, যিনি এই বিদ্রোহীদের জায়গা দিয়েছিলেন। এবং এই যে ক্যাপ্টেন ফিশারের নাম আমরা শুনি, ক্যাপ্টেন ফিশারের নেতৃত্বে তখন মেজর বাইনকে পাঠানো হয়েছিল সেখানে, যে যাতে বিদ্রোহীদের প্রতিহত করতে পারে। কিন্তু ঘটনাচক্রে সম্ভবত, আমি সঠিক জায়গা এই মুহূর্তে বলতে পারছি না, মেলাগড়ের পরেই পালিয়ে তো এসেছিল, এবং মেলাগড়ের পরেই কিন্তু একটা জায়গাতে সম্ভবত রন্টিনাতে যুদ্ধটা হয়েছিল, এবং সেখানে মেজর বাইন কিন্তু মারা যায়। মেজর বাইন মারা যাওয়ার পর কিছুটা যারা ব্রিটিশ, যারা একটু হতোদ্যম হয়ে পড়েছিল ব্রিটিশ সেনারা, তারপরে ক্যাপ্টেন ফিশার কিন্তু পূর্ণোদ্যমে আবার বিদ্রোহীদের সঙ্গে মানে বিদ্রোহীদের মোকাবিলা করতে শুরু করে। এবং শোনা যায় যে সেখানে মোহনপুর নামে মোহনপুরেও একটু যুদ্ধ হয়েছিল, খণ্ডযুদ্ধ হয়েছিল। তারপর বিদ্রোহীদের মানে জঙ্গিয়া যারা, আমাদের এই অঞ্চলে যাদের জঙ্গিয়া বলে, এই জঙ্গিয়া যারা, তারা চেষ্টা করেছিলেন যে মণিপুর হয়ে এরা লুসাই পাহাড়ের দিকে পালিয়ে যাবে, দিয়ে এরা মানে তখনের বার্মাতে পৌঁছে যাবে, ওদিকটায় চলে যাবে। কিন্তু ঘটনাচক্রে ক্যাপ্টেন ফিশারের নেতৃত্বে তখন এদের আটক করা হয়। যারা বেঁচে ছিলেন অনেক বিদ্রোহী মারা যান, এবং যারা বেঁচে ছিলেন তাদের অনেককেই আটক করা হয়, শিলচরে নিয়ে আসা হয়। এবং শিলচরে নিয়ে আসা ইতিহাস তাই বলে, শিলচরে নিয়ে আসার পরে
তারপর তাদের সেখানে বিচার হয়, যা বিচারের নামে প্রহসন, তখনকার দিনে যা হতো বিচারের নামে প্রহসন, এবং এই বিচারের ফলে এদের ফাঁসির আদেশ হয়। এবং শোনা যায় যে শিলচর ফাটক বাজার, অর্থাৎ এখন যেটা শিলচর সদর থানা যে কার্যালয়টা, তার পাশে একটা পুকুর পাড়ে একটা বড় বট গাছ ছিল, বেশ অনেক পুরনো বড় বিশাল বট গাছ, এবং এই বট গাছে তাদের বিদ্রোহীদের প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া। এই যে শহরটা ধীরে 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 এই শহরটা এই জায়গা থেকে যে এগিয়ে আসার ব্যাপার, এই এগিয়ে আসার ব্যাপারে এবারে আমি তোমার কাছে যাচ্ছি, তোমার মুখাপেক্ষে বল। বিদ্রোহ হচ্ছে আর মনে হয় না আর কোনো, আমি যাটা ইতিহাসে পাই ইংরেজের আর কোনো সম্মুখীন হয়েছিল না, আর বিদ্রোহের সম্মুখীন হয় যা হোক। শিলচরের কথা বলতে গেলে আমার আরেকজন কথা বলতে লাগে, বেশ বড় লাট লর্ড কার্জন শিলচরে এসেছিল। লর্ড কার্জন কার্জন আসলে দুটো জায়গায় তুমি গিয়েছিলেন, তেজপুর এখন একটা শিলচর। তা আপনারা চিন্তা করুন যে শিলচর ইংরেজের কাছে কত গুরুত্বপূর্ণ স্থান ছিল, নাহলে দিকে আসতেন বড় এখানে। তবে এইটা বোধহয় চা শিল্প কেন্দ্রিক, তার এটা বেশি বোধহয় চা না, চা শিল্প আর হচ্ছে সুনমাবাড়ি লাইট ইনফ্যান্ট্রি, সুনমাবাড়ি লাইট ইনফ্যান্ট্রি, যে আমরা যে ডাবনা ছিল উত্তর দিকে ছিল সুনমাবাড়ি লাইট ইনফ্যান্ট্রি হেডকোয়ার্টার্স। আচ্ছা, সুরমাবেলে, এই সুরমাবেলে আমি একটু আগে যে কথাটা বললাম যে জঙ্গিয়া মানে বিদ্রোহী যারা, সিপাহী বিদ্রোহী যারা, তাদের যে মোকাবিলা করেছিল কিন্তু সুরমা ভ্যালি লাইফ সব বিদেশি ভারতে থাকলে এত না। সুরমাবাড়ি লাইট ইনফ্যান্ট্রির কথা বলতে বুয়ারেওয়ারের কথায় চলে আসে, দক্ষিণ আফ্রিকায় বুয়ারেওয়ার হয়েছিল, এখান থেকে সুরমাবাড়ি লাইট ইনফ্যান্ট্রি দল গিয়ে সেখানে একজন যে নেতৃত্ব দিয়েছিল মেজর শাওয়ার তিনি নিহত হয়েছিলেন। তার স্মৃতিরক্ষার্থে সুরমাবাড়ি লাইট ইনফ্যান্ট্রি সৈন্যরা বর্তমান আগে ছিল দেবদূত সিনেমা মেট্রো, ওই মেট্রো আর মেট্রোর মাঝখানে স্মৃতিসৌধ গড়ে ওঠে। এই স্মৃতিসৌধটি আমিও দেখেছি, ইটালিয়ান রেলিং দিয়ে খেলা ছিল। এই মেজর সবার কিন্তু আর্ট ব্যাপারে আনন্দ ব্যাপারে আছে, খেলাধুলার ব্যাপারে কথা আছে। পলো খেলা, পলো ক্লাব পৃথিবীতে আধুনিক পলো ক্লাবের খেলার ক্লাব হয়েছে শিলচরে। আর এর সঙ্গে আরও বলতে হচ্ছে শিলচরে যে আসাম রাইফেল জন্মস্থান শিলচর। শুধু শিলচর দল খুব সব দিকে একটা ইংরেজের কাছে একটা প্রধান প্রশাসনিক কেন্দ্র গড়ে উঠল। আচ্ছা দেবাশিস, আমি মাঝখানে একটু কেটে আমি জিজ্ঞেস করছি, এই যে আসাম রাইফেলসের কথা বললেন, এই আসাম রাইফেলস সম্পর্কে দুটি কথা শোনা যায়, আমি শুনেছি আর কি। একটা কথা হচ্ছে এই যে আসাম রাইফেলস প্রথমে টি গার্ডেন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত, একটা শুনেছি, আবার অন্যটা শুনেছি যে এরা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি গার্ডের মতো ছিল আসাম রাইফেলস। এটা সম্পর্কে তোমার কাছে কি কোনো তথ্য কিছু আছে? এটা আমি আমার লেখাটাই পড়তে কাছাড় সম্পূর্ণরূপে ইন্ডিয়ার অধিকৃত হওয়ার পূর্বে শিলচর সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। ভৌগোলিক দিক দিয়ে কাছাড়ের সমতল ভূভাগ, মণিপুর, লুসাই পাহাড়, সিহট্ট, উত্তর কাছের পর্বতমালা দ্বারা বেষ্টিত। সামরিক বাহিনী অভিযানের ক্ষেত্র হিসাবে বিচার করবে শিলচরের অবস্থা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। কর্নেল LW শেক্সপিয়ার রচিত হিস্ট্রি অফ আসাম রাইফেলস গ্রন্থে জানা যায়, ওই এখন তোমাকে উত্তরে আছে, ইংরেজ বনমী যুদ্ধের শেষ পর্বে বনমীরা পশ্চাদপসারণ করার সময় কালচারের সালচাপটা শিলচরের মধ্যবর্তী টিলাইতে সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছিল। টিলাইটা কোন জায়গায়? বর্তমান যে ছিল আশ্রম টিলাই বলা। আচ্ছা, বর্তমান শিলচর ইম্ফল রোডের নংবাং উত্তরে কয়েক মাইল ধরে মণিপুরের পাহাড় পর্যন্ত ইংরেজরা বর্মীদের পশ্চাদপসারণ করেছিল। এই ঘটনা ঘটেছিল ইয়ান্ডাবু সন্ধির অর্থাৎ 1826 সালের পূর্বে। এখানে সব বিষয় উল্লেখ করা যায় যে আসাম ইংরেজ সরকারের নিয়মিত সৈন্যবাহিনী ছাড়াও
একটা আধা সামরিক বাহিনী গঠিত হয়। বেসামরিক পুলিশ বাহিনী কর্তৃক এই বাহিনী নিয়ন্ত্রিত হয়। 1835 সালে গঠিত এই আধা সামরিক বাহিনীর প্রথমে ইউনিটকে কাছার লেভি বলা হয়। এর 3 বছর পর জুরহাট আধা সামরিক বাহিনী এবং অনুরূপ আধা সামরিক গড়ে ওঠে। এই দুই বাহিনী পূর্বে ব্রহ্মপুত্র নদ থেকে কাছাড় পর্যন্ত দীর্ঘ সীমান্তবর্তী এলাকার সজাগ প্রহরীর কাজে নিয়োজিত ছিল। এই দুই বাহিনীর প্রধান দুই কেন্দ্র ছিল শিলচর ও নগাঁওতে। আপনি চিন্তা করুন, হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ সেল ছিল। এই আধা সামরিক বাহিনী আসাম রাইফেল নামে পরিচিত লাভ করে। আজ যে আসাম রাইফেল ভারত জোড়া খ্যাতি, তার জন্ম শিলচরে ঘটেছিল। এই প্রামাণ্য তথ্য পাওয়া যায় কর্নেল L.W. শেক্সপিয়ারের হিস্ট্রি অফ আসাম রাইফেল গ্রন্থে। আমি লাইনটি পড়ছি: This Kachar levy thus formed the earliest embodied unit of what eventually developed into the 5 force of the 5 Assam Rifle Battalion of the present day. ইংরেজ আমলে গঠিত আসাম রাইফেল আজও শিলচরে স্বরূপে বিদ্যমান আছে। তার মানে একটা কথা যে একটু আগে আমরা পলো ক্লাব, পলো যে ঘুরদৌড়, যেটা আপনাকে ঘুরদৌড়ের মাঠ বলে, হ্যাঁ, ঘোড়দৌড়ের মাঠটা এই ঘুরদৌড়, আপনার সাধারণ মানুষ ঘুরদৌড় বলে, ওরা তো পলো বলবে, পলো বলবে। এবং আধুনিক পলোর জন্মস্থান পৃথিবীর পলো ক্লাব এবং পলো খেলার জন্মস্থান কিন্তু শিলচর। আধুনিক পলো পৃথিবীর এবং মণিপুরি রাজারা খেলতেন এখানে এসে, এটাও ঘটনা। এবং ঘোড়দৌড়ের মাঠটা বলি, যারা শিলচর থেকে যারা অনুষ্ঠান দেখতে দেখতে শিলচর শহরটা চোখের সামনে ভাসছে, তারা দেখে নিন এদিকে আমরা জেলা এই ক্রীড়া সংস্থার মাঠের এদিক থেকে শুরু করে গোটা ট্রাঙ্ক রোড হয়ে একেবারে অন্নপূর্ণা ঘাটের সামনে হয়ে ওই দিকটা ঘুরে ইন্ডিয়া ক্লাবের সামনে দিয়ে ঘুরে এসে টোটাল আবার এদিকে জেলা এই সমস্ত নিয়ে যে মাঠটি একেবারেই একটা মানে এটা ডিমের মতো, মানে ডিম্বাকৃতি একটা মাঠ, এটা ছিল ঘোড়দৌড়ের মাঠ। এবং এই প্রসঙ্গে দেবাশ্রী একটা কথা বলি, আমরা 1961 সালে যে জেলা গ্রন্থাগার পেয়েছিলাম, জেলা রবীন্দ্র জন্ম শতবর্ষে আমরা যে জেলা গ্রন্থাগারটি পেয়েছিলাম, সেটি এর আগে নাকি ছিল ঘোড়ার আস্তাবল। ঘোড়ার আস্তাবল ছিল এবং এই যে ঘোড়দৌড়ের মাঠের যে ঘোড়াগুলো এখানে রাখা এখানে ছিল। আর যে ওদের জানুয়ারিতে একটা ইয়ে হতো, কার্নিভাল হতো। কার্নিভালে এই ঘোড়াগুলো রাখা হতো। যে এখন যে ডিসপ্লে অফিস, সেটা ডিস্ট্রিবিউশন মাঠ, এই মাঝখানে একটা ঘোড়ার রাস্তা বলছিল রাখা হতো। এবং একজন বিজয়পুরের যেখানে উদাহরণ থাকে, তো কাছে একটা বাগান ছিল, দয়াপুর বাগান। সেই দয়াপুর বাগানে একদিন গভর্নেন্স এসেছিল, 3 years কাছাড়। তিনি একটি বই লিখেছিলেন, বুঝেছ? সেই বইতে তিনি শিলচরের কথা লিখে গেছেন। শিলচরের কথা লিখে গেছেন যে খুব মজার ব্যাপারটা, তিনি ঘোড়দৌড়ে মাঠে খেলাও দেখেছিলেন। যে কার্নিভাল যেটা হতো, কার্নিভাল হঠাতে দেখে গিয়েছিলেন। হ্যাঁ, তিনি লিখছেন, শীতের মরশুমে ডিসেম্বর মাস শেষ 3 দিন এবং 1 জানুয়ারি পর্যন্ত সুরমাবাড়ি লাইট হাউসে সাহেবদের ক্যাম্প লাইফ শুরু হতো। বর্তমান ডিএসএর মাঠ এবং পুলিশ প্যারেড গ্রাউন্ড মিলেছিল রেস কোর্স। এই সময় মাঠটি বন্ধ হয়ে যেত। ঘোড়দৌড়ের ঘোড়াদের আস্তাবল, সাহেবদের ঘোড়দৌড়, পলো খেলা, ঘোড়ার চড়ে নানা রকম কষ্ট প্রদর্শিত হতো। 1889 সালে ইংল্যান্ড থেকে আগত MS রায়, যার কথা বলছি আমি, তিনি জয়পুর বানিয়েছিলেন নামে ইংরেজ মহিলা প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা লিপিবদ্ধ হয়ে আছে 3 years কাছাড় গ্রন্থে। আমি পড়ছি না লিপিবদ্ধ যেটা, এটা যারা আমার বইটি কিনেন তাহলে পড়তে পারেন, তিনি লিখে গেছেন। আমি তবে পড়ে নিচ্ছি। Silchar was another of our favorite resorts. We always spent a fortnight there at New Year's time. Silchar was then at its best promiscuity society. Fashionable standpoint, it was the gay season and the planters and their good ladies flocked to town to attend the military balls, hockey matches, racing and other sports that
comprise the festivals of New Year's time. The officers at Silchar and the planters gave nature and other entertainments during the season. In this time, horse racing, foot racing, and other athletic sports were popular pastimes. The event of the day being finished up by a hockey or polo match. আচ্ছা। এইসব যে কার্নিভালে খেলা এটা বিবরণ দিয়ে গেছে। তিনি গভর্নেন্স এসেছিলেন উদয়পুর বাগানে। তার মানে প্ল্যান্টাররা অর্থাৎ চা বাগানের যারা মালিক ছিলেন, ম্যানেজার ছিলেন, প্ল্যান্টাররা এখানে আসতে ঘোড়ায় চড়ে আসতে তার প্রমাণ রয়েছে, কারণ কাছাড় ক্লাব তার সাক্ষী। কাছাড় ক্লাব আপনারা জানেন এটা ওই পরাধীন ভারতেই তৈরি হয়েছিল কাছাড় ক্লাবটি, এবং সেখানে একটি পিয়ানো রাখা আছে। হ্যাঁ, পিয়ানো রাখা আছে, লাইব্রেরি ছিল, মেশর শাহরের একটা ছবিও আছে। এখন আছে কিনা জানি না, আমি সেদিন আমাকে গণেশ নন্দী বলেছি ওর কাছে বড়টা আছে। আচ্ছা, এই যে পিয়ানোটা রাখা ছিল, যা দিয়ে শাহেদের মেমরা পিয়ানো বাজিয়ে গান করতেন, গান গাইতেন এরা, এবং বল ডান্স হতো। এটা হচ্ছে নাচগুলো বলা হতো, মানে কাছের বাগানে যারা থাকেন তারা নাচগুলো বলতো, একটা সিনেমা প্রদর্শিত হতো এখানে। আচ্ছা, কেবল সাহেবরা কত কোন ভারতীয়দের ঢুকতে দেওয়া হতো, সব জায়গায় ছিল। এই প্রসঙ্গে বলতে পারি যে কার্যজন সিকিউরিটি ছিলেন, তিনি দুই জায়গায় বক্তৃতা দিয়েছিলেন। 1901 সালে নভেম্বর শেষ ছিলেন, একটা দিয়েছেন কাঁচা ক্লাবে, আচ্ছা, কাঁচা ক্লাবে সব ইউরোপিয়ানদের, আর একটা দিয়েছিলেন ম্যাসনিক লজ। আমি ম্যাসনিক লজ কথা আমি বলে দিচ্ছি। ইন্টারন্যাশনাল ফ্রি মেশন বাজার সংস্থা ছিল, এটা ইংরেজের সংস্থা, শিলংও আছে, শিলচরও ছিল এক সংস্থা। সেই সংস্থাটা ছিল বর্তমান সঙ্গীত বিদ্যালয়। এই মেশনিক লজ ছিল। এই মেশনিক লজে যে কাছাড়ের যারা গোস্বামী তারা একটা ইয়ে দিয়েছিল, সম্বর্ধনা দিয়েছিল, এবং সম্বর্ধনাতে বক্তৃতার ওদের সম্বন্ধে উত্তরে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন খুব ইন্টারেস্টিং। এই লর্ড কার্জনের উপর লেখা, যেটা আপনারা পড়ে পড়তে পারেন। হ্যাঁ, এই বক্তৃতা দিয়েছেন। তখন থেকে কি বোঝা যায় যে আমরা কার্জন সফরের শিল্পীদের কাছের শিল্প প্রশাসনের দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থান করেছিল, তা স্পষ্টরূপে প্রতিভা নয়। কাছাড়ের সার্বিক উন্নতি করবে নেটিভ কমিউনিটি, এই যে বলছেন প্রদত্ত বিভিন্ন দাবি সম্বন্ধিত স্মারকলিপি এই অঞ্চলের রাজনৈতিক সচেতনতার পরিচয় বহন করে। নেটিভরা কার্জনের কাছে স্মারকলিপি দিয়েছিল, আর চিন্তা সেটা উত্তরও দিয়েছে কার্জন, বুঝেছেন? এইটা হয়েছিল কার্জন উত্তর দিয়েছিল মেশিন লজে। মেশনিক লজ বর্তমান সংবিধানে হচ্ছে সেই মেশিন লজে, মেশিনিক লজ, বুঝেছেন? এবং এখানে কোনো ভারতীয়দেরকে প্রবেশ করতে দেওয়া হবে। এবং এই সঙ্গীত বিদ্যালয়টা এখনো যেভাবে আছে সেটা মানে ওই মেসনিক লজ, যেটা মানে একটা থিওসফিক সোসাইটি। হ্যাঁ, তো মেসনিক লজে যারা এই করতেন, দরজাটা যেরকম ছিল, জানালাটা উঁচুতে ছিল, এটা এটা এখনো আছে। আগে যেটা ছিল লজটি এখনো আছে, এবং সেটা সঙ্গীত বিদ্যালয় এখন বিদ্যালয়। হ্যাঁ, আমি বলতে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক জায়গায়, কিন্তু আমাদের দুঃখ এখানে স্বাধীনতা পাওয়ার পর আমাদের উদাসীনতা, শিলচরের মানুষের সেই সব নাগরিক যারা ছিলেন তারা কেন যে উদাসীন হয়েছিলেন বুঝলাম না। নাহলে বোর্ডসওয়ারের স্ট্যাচু, কাঁচা ক্লাব, পলো ক্লাব বা ব্রহ্মমন্দির না ভাঙবার জন্য, বুঝেছেন, না ভাঙবার জন্য ব্রহ্মমন্দির ভেঙে ফেলাটা বা অন্যায় করা হয়েছে। আমার মতে এটা উচিত হয়নি। ব্রহ্মমন্দির না ভাঙার জন্য কলকাতার সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে 1964 সালে 23 আগস্ট লেখা একটা চিঠি খুবই গুরুত্বপূর্ণ। একটা এই জায়গায় বলছি, এখানে ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষদের ইচ্ছা যে শিলচর ব্রাহ্ম সমাজের জমি শিলচরের মেয়েদের কলেজে দেওয়া হয়, তাতে মন্দির সুচারুরূপে রক্ষণাবেক্ষণ হবে, নিয়মিত প্রার্থনা উৎসবাদের কোনো বিরত হইবে না। শ্রীযুক্ত ধীরেন্দ্র মোহন দেবের কাছ থেকে সব কিছু জ্ঞাত হইয়া থাকিবেন, যাতে আইন অনুসারে যথাযথ হস্তান্তর হইতে পারে
আশা করি ব্যবস্থা করিয়া দিবেন। বারে বারে বলতে সাধারণ সমাজ যিনি দিয়ে জ্যোতিরিন্দ্রনাথ দাস কলকাতা, তিনি বলছিলেন ব্রহ্ম মন্দির যেন সুচারুরূপে রক্ষণাবেক্ষণ হয়। বুঝেছ, শিবচরে কি হলো, সেই ব্রহ্ম মন্দিরকে ভেঙে ফেলা হলো। হ্যাঁ, তখন শিবচর প্রতিবাদ হয়েছিল, শিবচরে প্রতিবাদ করেছিলেন। এটা প্রতিবাদ বেরিয়েছিল 1967 সালে 2 ফেব্রুয়ারি হিন্দুস্তান সেন্টার পত্রিকায়। যারা প্রতিবাদ করেছিলেন, আমি প্রতিবাদটা পড়ছি না, বীরেন্দ্র চৌধুরী, ধীরেন্দ্রনাথ দত্ত, বিকে ঘোষ, সুব্রত কুমার দত্ত, শিলচর। এটা প্রতিবাদই করেছে, কিন্তু কাকস্য পরিবেদনা কে কার আকর্ষণ বুঝেছেন? এইভাবে শিলচরে ব্রিটিশ তার সাম্রাজ্য বিস্তারের স্বার্থেই করেছিল ঠিকই, কিন্তু সুন্দর স্বর করে দিয়েছিল। আমার একটা লেখার মধ্যে শেষ একার আমি 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 ব্রিটিশের পক্ষে না কথা বলছি এটা না। সবাই বুঝতে পারবে যে নগরায়নের পরিক্রিয়ার পরে হ্যাঁ। ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষিত না করায় শিবচর শহর ঐতিহ্য আজ লুপ্ত হওয়ার পথে। ইতিহাস পণ্ডিত স্থানগুলি সংরক্ষণের কোনো তৎপরতা দেখা যায়নি। শিবচর শহরের এই প্রাচীন সৌধগুলিতে আত্মদম করে আছে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক ইতিহাস। নবীন প্রজন্ম ইতিহাস বিনির্মাণ খুঁজে পাবে এই শহরের গৌরবময় ভূমিকার কথা। আপনি শিবচর শহরের সূচনা থেকে ছিল ইংরেজদের সুপরিকল্পিত দৃষ্টিভঙ্গি। গভর্নমেন্ট স্কুল, কমিশনার বাংলা, নর্মাল স্কুল, টাংটুরে সারিবদ্ধভাবে ইংরেজ রাজকর্মচারীর আবাসস্থল, কাছের ক্লাব, অল গ্রাউন্ড যেটা গুরুদ্বার বলা হয়, ব্রহ্ম মন্দির, কোর্ট, বাপ্টিস্ট চার্চ, এই যে চার্চটা ইত্যাদি স্থানগুলি ছিল সুনির্ধারিত এবং বৈচিত্র্যময়। কাছাড়ের লর্ড কার্জন শিশুর পরিদর্শনে কালে মুগ্ধ হয়েছিলেন শহরের সৌন্দর্যে। প্যাম্বার্টন বলেছিলেন, আরেকজন ইংরেজ মানে বলেছেন, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন এনি সিন মোর বিউটিফুল দ্যান হুইচ ইজ কন্টেন্ট উইদিন দিস মাউন্টেন বেরিয়ার্স। এই যে চারিদিকে বাগান, এই জায়গাটার কথা। এবং তোমার কথার সূত্র ধরেই বলছি, ট্রাঙ্ক রোডে তুমি শুরুতে একটা কথা বলছিলে যে ট্রাঙ্ক রোডে এই যে জায়গায় যে বাড়িগুলো আছে, যে অফিসগুলো এখন সরকারি অফিস, তখন যেগুলো ছিল সমান মাপের ছিল এবং প্রত্যেকটা বাংলোর সামনে কিন্তু ছিল ফুলের বাগান। ফুলের বাগান বলতে ফুলের বাগানটা শিলচর শহরের একটা অদ্ভুত একটা এটা ঐতিহ্য বলবো আমি। এবং একটা কথা তুমি বললে না যে আমাদের সংরক্ষণের অভাব, আসলে আমাদের মানসিকতার অভাব। ব্রিটিশরা শাসন করেছে, শোষণ করেছে, সবই সত্য। সব সত্যকে মেনে নিয়েও আমরা যে কথাটা বলবো যে আমাদের দায়িত্ব ছিল যে কিছুটা আমরা সংরক্ষণ করে রাখবো আমাদের পুরনো স্মৃতিগুলো। এই যে পৌরসভার 125 বছর পূর্তি উপলক্ষে আমাদের ধারণা ছিল এটাকে আর সাজিয়ে তোলা হবে না, কিন্তু না, এটা ভেঙে ফেলা হলো। যেটা সেই সময়ে মানে ওই যে পৌরসভার যে আসাম টাইপের যে বাংলোটা, যে ঘরটা ছিল, সেটা মানে এটা আমি ভাবতে পারি কমিশনারের বাংলো ভাবতে পারিনি এগুলো ভেঙে ফেলা। এই যে এসপি অফিস ছিল, এটা ছিল কমিশনার অফিস, এখন এসপি অফিস ছিল। এবং আরেকটি কথা আমি দেবাশিস দার কাছে জানতে চাইবো, আমি শুনেছি কিন্তু বারবার বলছি শোনা কথাটা হচ্ছে যে এই যে শুভম না কি বর্ষিকা চা বাগানে প্রথম যখন চা তৈরি হতো, সেটা নাকি চাটা ঢেকিতে তৈরি করা হতো, সেই ঢেকিটা এখনো রয়েছে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলা যায় লর্ড কার্জন, লর্ড কার্জন ভগ্নপতি ছিলেন দিলকুশ টি এস্টেটে। আচ্ছা, বলেছিল ওইখানে এখনো আছে। এখন ইদানিং শিলচরে কিছু মানুষ, কিছু উৎসাহী যুবক আম গাছ থেকে নিয়ে ইয়ে করেছে, বড় গাছ যেটা করেছে, এর মধ্যে রাহুল দেব আর একজন আছে, ইদানিং আরেকজন করেছে গণেশ নন্দী। সেই টেবিলটা এখন আছে দরকার, যে টেবিলে দিলকুশ বাগানে তার 900 ভোজ সমাপন করেছিল, সেই টেবিলটা এখন আছে। দিলকুশ বাগানটাতে এখন অবহেলিত অবস্থায়, বেশিরভাগ সিংহতি যাওয়ার পরে পায়ে বাগানে অবহেলিত। দেওয়ান বাগান, লাবক বাগান, তুমি তো কাছাকাছি সবই থাকো, চন্ডীগড় বাগান, সব অবহেলিত, আর কিছু নেই, আমাদের কিছু নেই। সঙ্গীত বিদ্যালয়ে কিন্তু কিছু চেয়ার আছে এখনো, সেই চেয়ার ভেতরে চেয়ার আছে, সেই চেয়ারগুলো, এবং সেটা কোথায় লর্ড বসেছিলেন আমরা জানি, তবে পুরোনো আমলের চেয়ার আছে এবং একটি ইয়ে আছে, বড়
চেলো আছে, চলো আছে, চেলো বই আছে। এই চেলোগুলো রয়েছে। ফলে এই কিছুটা সংরক্ষণ সঙ্গীত বিদ্যালয় কর্তৃপক্ষ করেছেন যেটুকু পেরেছে, কিন্তু বাকিগুলো সংরক্ষণ করার দায়িত্ব আমাদের ছিল। আমাদের ছিল। হ্যাঁ, আমরা শহরবাসী পারিনি, আমরা অসফল, হ্যাঁ আমরা ব্যর্থ, সত্যি আমরা পারিনি। ওপরে স্বার্থে যুদ্ধ ইংরেজি করেছিল, হ্যাঁ সবগুলোতে ইংরেজের ইয়ে সবসময় তো খারাপ না, না কিছু কিছু। আমি একটা জায়গায় লাইন লিখেছি, হ্যাঁ দেখা হচ্ছে অনস্বীকার্য এই যুগে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি সংস্পর্শে ভারতবাসী জীবন উৎকর্ষ এনে দিয়েছিল। লর্ড কার্জন শাসনকাল যে জীবিত বিশ্ব উপলব্ধির কথা বহন করে। লর্ড কার্জন, উইলিয়াম বেন্টিং বা লর্ড রিপনের মতো মহান ইংরেজ শাসক রূপে ভারতবাসীর কাছে প্রতিগত হননি, কারণ ভারতবর্ষের রাজনৈতিক আসান্দ্র প্রচার বিন্দুমাত্র উৎসাহ ছিল। কিন্তু ভারতবাসীর মঙ্গলার্থে তার বিভিন্ন পদক্ষেপে আর শাসনের শতবর্ষ রূপে প্রশংসা করতে হয়। কেন বলছি কথাটা, তিনি তার জন্যই প্রাচীন ভারতের ধ্বংসাবশেষের স্মারকগুলির প্রতি ভারতবাসী নির্মোহ দৃষ্টি বিদেশি ভারত তত্ত্বনীতি বিস্মিত করেছিল। একেবারে প্রাচীন ভারতের স্মারকস্তম্ভগুলি পুনরুদ্ধারে লর্ড কার্জনের ভূমিকার কথা ইতিহাস অনুরাধীর হৃদয়ে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে আছে। কার্জন পূর্বে লর্ড হেস্টিং, লর্ড ডালহৌসি ভারতবর্ষের মহান সাংস্কৃতিক অবক্ষয়কে রক্ষা করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু মনুষ্য ও প্রকৃতি যুগ্ম অভিঘাতে বেশি দূর এগিয়ে যেতে পারেনি। লর্ড কার্জনই ভারতের প্রথম বিদেশি শাসক যিনি প্রাচীন ও মধ্যযুগের প্রত্নতত্ত্ব সংগ্রহে এগিয়ে আসেন। তার এই অনুভূতির ফলশ্রুতি স্বরূপ 1904 সালে অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যাক্ট নামে নতুন আইন প্রবর্তিত হয়। এভাবে তার অনুপ্রেরণা করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই সিন্ধু সভ্যতার মধ্যে সব আরেছে এই লর্ড কার্জনে, কিন্তু এই দিকটা আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আমরা যে আমাদের যে সভ্যতা ছিল, এই জন মার্শেলের নেতৃত্বে যে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল, এই লর্ড কার্জনের এই আর্কিওলজিক্যাল সার্ভে আইনের জন্যই হয়েছিল। সত্যি কথা আমরা পারিনি। আগামী ভবিষ্যৎ তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা এগিয়ে আসুন, যেটুকু আছে এখনো যেটুকু বর্তমান সেগুলো। তো আমরা এখানেই আজকের মতো শেষ করছি। শেষ করার আগে বলি, আপনারা আমাদের এই পডকাস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক বেশি শেয়ার করবেন। যারা এখনো তেমন বেশি জানেন না বা যাদের স্মৃতি আবারও উস্কে উঠবে, তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন এবং পাশে রাখা বেল আইকনটি আপনারা ক্লিক করুন। আপনারা আপনাদের পছন্দের অনুষ্ঠানটি পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই অঞ্চলের জন্য আরো একবার এগিয়ে আসুন। নমস্কার।